মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনি সংকটের শুরু 1948 সালে। ফিলিস্তিনিদের ভূমিতে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয় এই সংকটের। পশ্চিমা বিশ্ব ও তার মিত্রদের প্রত্যক্ষ সহযোগিতায় ইসরায়েল দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের স্বাধীনতাকে দমন করে আসছে। তবে এর বিপরীতে সারা পৃথিবীতে নানা প্রান্তের জনমত ফিলিস্তিনিদের স্বাধীনতার প্রশ্নকে সম্মান দেখিয়ে আসছে। খোদ পশ্চিমা বিশ্ব ফিলিস্তিনিদের স্বীকৃতির প্রশ্নটি এড়াতে পারছে না। আজ ফিলিস্তিনিদের স্বীকৃতির বিস্তারিত প্রসঙ্গ তুলে ধরব এবং এত বিপুল সংখ্যক স্বীকৃতিও কেন ফিলিস্তিনিদের দুর্দশা লাঘব করতে পারছে না তাও জানব এই আলোচনায়। জাতিসংঘের সদস্য সংখ্যা 193। এর মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে 157টির মতো, শতাংশের হিসেবে যা 80%। গত সেপ্টেম্বর মাসে ব্রিটেন, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং কানাডার মতো প্রথম সারির পশ্চিমা বিশ্বের দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে। ধারণা করা হচ্ছে জাতিসংঘভুক্ত আরও কিছু দেশ অচিরেই ফিলিস্তিনকে স্বীকৃতির পথেই হাঁটবে। কিন্তু ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে কি ইসরায়েলি দমনপীড়ন কমবে, কিংবা ফিলিস্তিনিদের জাতীয় জীবনের সংকট দূর হবে? এই প্রশ্নের উত্তর হলো না। স্বীকৃতি সত্ত্বেও ফিলিস্তিনিদের সংকট দূর না হওয়ার কারণ মূলত তিনটি। প্রথমত, পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারত্ব এবং গাজা ও পশ্চিম তীরের ভূখণ্ডগত ঐক্য নস্যাৎ হয়ে যাওয়া। দ্বিতীয়ত, পশ্চিমাদের ইসরায়েলের লাগাম টানতে না পারা। তৃতীয়ত, আরব বিশ্বের নতজানু অবস্থান এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি। প্রথমে আসা যাক স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ডের ধারণাটি নিয়ে। গাজা ও পশ্চিম তীরের ভূখণ্ডের দিক থেকে তাকালে দেখা যাবে দুই অঞ্চলের মাঝের ভূমি নিয়ে ইসরায়েল রাষ্ট্র দাঁড়িয়ে আছে। অন্যদিকে পশ্চিম তীর ভূখণ্ডকে কেন্দ্র করে যে ফিলিস্তিনি সরকার ব্যবস্থা রয়েছে সেটিরও প্রায় বেশিরভাগ অংশ ইহুদি বসতি। প্রতিনিয়তই এই ইহুদি বসতি বাড়ছে। পশ্চিম তীরে শরণার্থী জীবনের যন্ত্রণার পাশাপাশি নানা কড়াকড়ি এবং সহিংসতার মধ্য দিয়ে দিন কাটাতে হয় ফিলিস্তিনিদের। ফিলিস্তিনি কর্তৃপক্ষ নামে মাহমুদ আব্বাসের নেতৃত্বে যে শাসন ব্যবস্থা রয়েছে তার ভূমিকা কখনো আপোষকামী, আবার কখনো নতজানু। আশঙ্কা প্রকাশ করা যায় ইসরায়েল হয়তো ভবিষ্যতে গোটা পশ্চিম তীরই দখল করে নেবে। তাহলে প্রশ্ন ওঠে, ফিলিস্তিন নামক রাষ্ট্রটি কোথায় গড়ে উঠবে, কিংবা গাজা ও পশ্চিম তীরকে কিসের মাধ্যমে এক সুতোয় আনা যাবে, যা দ্বারা স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা যাবে? এসব প্রশ্নের উত্তর না এলে সত্যিকার অর্থে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তটি প্রায় অর্থহীন। দ্বিতীয় প্রসঙ্গটি হচ্ছে ইসরায়েলকে পশ্চিমাদের মদত প্রদান। পশ্চিমা বিশ্বে যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল তাদের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর, সামরিক সম্পর্ক বেশ পাকাপোক্ত। এমনকি চলতি গাজা যুদ্ধের মাঝেও এই দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সামরিক সম্পর্ক বন্ধ হয়নি। একই সঙ্গে ইসরায়েল যে গাজায় মানবতা বিরোধী অপরাধ কর্ম চালিয়ে যাচ্ছে তা নিয়েও এসব দেশ সত্যিকার অর্থে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে জবাবদিহিতার প্রশ্নে এই দেশগুলোর কোনো ইতিবাচক অবস্থান দেখা যায়নি। সুতরাং ওই সমস্ত দেশগুলো যদি কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রশ্নে ইসরায়েলকে তার অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করতে পারে এবং ফিলিস্তিন রাষ্ট্রের রূপরেখা মানতে ইসরায়েলকে বাধ্য করতে পারে, তাহলেই কেবল এই স্বীকৃতির কোনো অর্থ থাকতে পারে। অন্যথা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তটি কেবল প্রতীকী থেকে যাবে। তৃতীয়ত, আরব রাষ্ট্রগুলো নিজেদের শাসন ব্যবস্থা টেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলে, যা সকলেই জানে। যুক্তরাষ্ট্র নিজের পরাশক্তি সুলভ সুবিধা নিয়ে এই অবস্থান ধরে রাখতে এবং একে কাজে লাগাতে আরব স্বৈরশাসকদেরকে সমর্থন করে আসে। এর ফলে আরব শাসকরা ফিলিস্তিনের পক্ষে নিজেদের আওয়াজ তুলতে গিয়ে বারবার ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির চিরাচরিত অবস্থান কখনোই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে যায়নি। এমনকি গাজায় যে গণহত্যা চলছে সেটি বন্ধ করতে যখন জাতিসংঘে বারবার প্রস্তাব আনা হচ্ছে তখনও যুক্তরাষ্ট্র ওইসব প্রস্তাবের বিপক্ষে ভেটো প্রদান করেছে। অর্থাৎ সামগ্রিক বিচারে আরব মানচিত্রে শাসকদের রূপ বদল না হলে এবং যুক্তরাষ্ট্রের অবস্থান না বদলালে ফিলিস্তিনিদের স্বাধীনতার প্রশ্নটি সহসা সমাধান হবে না।